শ্রী চৈতন্য মহাপ্রভু অগ্রদ্বীপে গোপীনাথজিকে প্রতিষ্ঠা করেন। গোবিন্দ ঘোষ ঠাকুর মহাশয় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন যেতে চাইলে তিনি বলেন, তোমাকে বৃন্দাবন যেতে হবে না, তুমি অগ্রদ্বীপে সংসার জীবন পালন করো। মহাপ্রভুকে তিনি গোপীনাথের মধ্যেই দেখতে পাবেন। প্রায় 500 বছর পূর্বে অগ্রদ্বীপের এই স্থানে গোপীনাথকে প্রতিষ্ঠা করেন মহাপ্রভু। তারপর তার সেবক হয়ে অগ্রদ্বীপে রয়ে যান গোবিন্দ ঘোষ ঠাকুর। গোবিন্দ ঘোষ ঠাকুর খুব অল্প বয়সে সন্তান হারা হন। কথিত আছে, বয়সকালে গোবিন্দ ঘোষ মারা গেলে স্বয়ং গোপীনাথজি 13 দিন কাঁচা বস্ত্র পরিধান করে তার শ্রাদ্ধ করেন। সেই থেকেই চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে এখানে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান হয় এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে অগ্রদ্বীপে বিরাট মেলা বসে। অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরের মেলাতে লক্ষ লক্ষ মানুষ আসেন এবং এখানে গঙ্গা স্নান করেন। এটাকে বারুণী স্নান বলা হয়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আরও অনেক কিছু জানতে পারবেন। এবার বলি কিভাবে অগ্রদ্বীপ আপনি যাবেন। শিয়ালদা থেকে আসতে চাইলে লালগোলা ট্রেন ধরে আপনাদের নামতে হবে বেতুয়াডহরি স্টেশনে এবং সেখান থেকে অটো ধরে চলে আসতে পারবেন গোপীনাথ মন্দিরে। আর হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে নামতে হবে অগ্রদ্বীপ স্টেশনে। স্টেশন থেকে অটো বা টোটো ধরে যেতে হবে অগ্রদ্বীপ ফেরিঘাট। ফেরিঘাটে যন্ত্রচালিত বোটে চড়ে গঙ্গা নদী পার হয়ে আপনি ওপারে পৌঁছে যাবেন। 4 চাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, 4 চাকাও বোটে পার হওয়া যাচ্ছে। গঙ্গা নদীর দুই পাড়ের মনোরম দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কত সুন্দর ভিউ দেখুন। ওপারে পৌঁছেই দেখতে পাবেন সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। জনপ্রতি 10 টাকা ভাড়া নেবে, আপনাকে পৌঁছে দেবে গোপীনাথ মন্দিরে। প্রথমেই পড়বে নতুন মন্দির। এই স্থানটিতে বিরাট মেলা বসে। এখন মেলার প্রস্তুতি চলছে। আমরা চলে এলাম পুরনো মন্দিরে। এটি গোবিন্দ ঘোষ ঠাকুর মহাশয়ের সমাধিস্থল। অগ্রদ্বীপের গোপীনাথের মূর্তি কোথা থেকে এলো? চৈতন্যদেবের কথা মতো গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে রয়ে গেলেন। তিনি প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। এমনি একদিন গঙ্গা স্নানরত অবস্থায় তিনি পোড়া কাঠের মতো কিছু একটা জিনিসে বারবার আঘাত পাচ্ছিলেন। তিনি সেটি তুলে ঘাটের পাশে রেখে স্নান সেরে কুটিরে ফিরে আসেন। সেদিন রাত্রেই তিনি স্বপ্নে দেখেন যে স্বয়ং বিষ্ণুদেব তাকে বলছেন, তুমি যাকে পোড়া কাঠ ভাবছ সেটি আসলে পোড়া কাঠ নয়, এটি হলো একটি দৈব প্রস্তর খণ্ড। গোবিন্দ ঘোষ সেই রাতেই গঙ্গার ঘাট থেকে
সেই প্রস্তর খণ্ডটি তুলে আনেন এবং কুটিরে রেখে দেন। পরের দিন মহাপ্রভু অগ্রদ্বীপ ভ্রমণে আসেন। সেই দিনই এক অজ্ঞাত পরিচয় ভাস্কর সেখানে উপস্থিত হন। মহাপ্রভু চৈতন্যদেব ওই ভাস্করকে দিয়ে সেই প্রস্তর খণ্ডটি থেকে গোপীনাথের মূর্তি তৈরি করান এবং তা তিনি নিজে প্রতিষ্ঠা করেন। সেবক হিসাবে রাখেন গোবিন্দ ঘোষকে। তিনি ঘোষ ঠাকুর হিসাবে পরিচিত হন। সেই মূর্তিটি আজকের অগ্রদ্বীপের গোপীনাথ। কেন এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়? মহাপ্রভু চৈতন্যদেব গোবিন্দ ঘোষ মহাশয়কে বলেছিলেন, তুমি সংসারী হও। তাঁর কথা মতো গোবিন্দ ঘোষ সংসারী হন। কিছুদিন পরে তাঁর একটি পুত্র সন্তান হয়, কিন্তু কিছু সময় পরেই তাঁর স্ত্রী মারা যান। এর কিছুদিন পরেই তাঁর পুত্র সন্তানটিও মারা যান। গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্রের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দেন। ঠিক করেন তিনি আত্মবলিদান দেবেন। এমনকি তিনি গোপীনাথের সেবা যত্ন করাও বন্ধ করে দেন। গোবিন্দ ঘোষ গোপীনাথকে নিজের সন্তানের মতোই যত্ন করতেন। গোপীনাথ গোবিন্দ ঘোষকে বলেন, তুমি একটা সন্তানের শোকে আর একটা সন্তানকে না খাইয়ে রাখছো, আমি তোমার আর একটা সন্তান। তারপর গোবিন্দ ঘোষ পুনরায় গোপীনাথের সেবা যত্ন শুরু করেন। এরপর বহু মানুষ গোবিন্দ ঘোষ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি শিষ্যদের বলেন, তিনি মারা যাওয়ার পর তাকে যেন এখানেই সমাধিস্থ করা হয়। এইভাবে চলতে থাকে। একদিন গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথকে বলেন, আমি তো নিঃসন্তান, আমার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান কে করবে? গোপীনাথ বলেন, আমিও তো তোমার সন্তান, তোমার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান আমিই করব। এর কিছুদিন পর গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে মারা গেলে তাঁর কথা মতো তাঁকে এখানেই সমাধিস্থ করা হয়। স্বয়ং গোপীনাথ ১৩ দিন কাঁচা বস্ত্র পরিধান করে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। সেই থেকেই প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণ একাদশীতে গোপীনাথ সাদা স্থান বস্ত্র পরিধান করেন। ওই দিন তিনি সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রাদ্ধ করেন। গোপীনাথের মূল উৎসব ৪ দিনের, কিন্তু মেলা হয় ১৫-২০ দিন ধরে। প্রথম দিন চিঁড়ে মহোৎসব, দ্বিতীয় দিন অন্ন মহোৎসব, তৃতীয় দিন বারুণী স্নান, চতুর্থ দিন দোল। সারা বছর গোপীনাথ নতুন মন্দিরে থাকেন এবং শ্রাদ্ধের সময় সমাধি মন্দিরে আসেন। মেলা উপলক্ষে এখানে প্রায় ২০০ থেকে ২৫০টি আখড়া তৈরি হয়। কয়েকদিন ধরে দিবারাত্র একভাবে চলে কীর্তন গান। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং কীর্তন গান শোনেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।